একটু মাসুদ কামাল ভাই এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু মন্তব্য জানতে চাইবো যে স্থানীয় সরকার নির্বাচনের কথা তারা যেটি বলছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তারা করার প্রস্তাব দিয়েছে সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি থাকবে সেই সাথে তারা বলছে যে বিরোধী দল থেকে তারা প্রধানমন্ত্রী চায়। আমি পরের বিষয়টা আগে বলি, বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চাই এটা কোথায় পাইছেন আমি জানি না, আমি পাইনি কোথাও পর্যন্ত। কোথায় বলছি এটা উত্তরের মুখপাত্র সার্জিস আলম বলেছেন। কি বলছি আসলে বলুন তো, তোমাকে। আচ্ছা আমি একটু কোট করেই বলি একেবারে, সেটি হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চাই এনসিপি। এটা হচ্ছে বাংলা ট্রিবিউনের একটি সংবাদ যেখানে সার্জিস আলম এই কথা মানে যারা হেরে যাবে তারা প্রধানমন্ত্রী হবে, জি মানে দৌড় প্রতিযোগিতা যে সেকেন্ড হবে সে স্বর্ণ পদক পাবে, আর যে ফার্স্ট হবে সে ব্রোঞ্জ পদক পাবে। ব্রোঞ্জ মানে আমি জিনিস দেখেন, এটা আমি আবার আপনার কাছে কনফার্ম করলাম কেন, আমার কাছে মনে হয় না কোনো সুস্থ মানুষ এই ধরনের কথা বলতে পারে। ক্ষমতার ভারসাম্য যেখানে বলা হচ্ছে সেখানে ভারসাম্য করেন না ভাই, আমার কোনো সমস্যা নাই, রাষ্ট্রপতির কাছে তো ক্ষমতা থাকবে, তার প্রেক্ষিতে কি এটা বলেছে সেখানে একটা উপপ্রধানমন্ত্রী থাকতে পারে। যিনি হেরে যাবেন উনি যদি প্রধানমন্ত্রী হয় তো সবাই তাহলে হারতে যাবো, তো আমার প্রাইম মিনিস্টার হওয়া দরকার, আমি হারি। তুমি এটা কি রে, পাগল না মাথা খারাপ? আমি তো বুঝতে পারছি না এই ছেলেটার কথাবার্তা, আমি কিছু বুঝি না রে ভাই, আমি জানি না এটা কিভাবে কি বলছে। সেখানে এটা হলো একটা ইস্যু। আর সেকেন্ড যে ইস্যুটা বলেন আপনার, স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় সরকারের অধীনে চাই, আমি এটা চাই। আমি এটা খুব সিরিয়াসলি চাই। কেন চান আপনার কাছে? আমি বলছি আপনাকে, দেখেন বিএনপি গত 15 বছর ধরে কি আন্দোলন করতেছিল, তাদের আন্দোলন ছিল হলো একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় তারা। কেন কেন চায়? কারণটা হলো তারা মনে করে যে যদি একটা দলীয় সরকার থাকে সে এই নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে, তাই তো পারে। তাহলে যদি স্থানীয় সরকার নির্বাচন কি নির্বাচন না? নির্বাচন তো। সিটি কর্পোরেশনের মেয়র কে হবে এটা ইলেকশন, এটা ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট তো। এই নির্বাচনটা আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত, নির্দলীয় সরকারের। কারণ যদি ধরেন আগামীতে ক্ষমতায় বিএনপি গেল, তখন বিএনপির আমলে তখন স্থানীয় সরকার হবে, কোনো ইলেকশন হবে না, সব নমিনেশন হবে, বলে দেব তুমি 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 তুমি, হয়ে গেল। তাহলে ইলেকশন তো হলো না। ইলেকশনটা হলো কি, যতবার ইলেকশন হবে, যত জায়গায় ইলেকশন হবে, সবগুলি ইলেকশন আমরা চাই যেন ভালো ইলেকশন হোক। এখন প্রতিদিন তো নিরপেক্ষ সরকার আসবে না, 5 বছরে একবার আসবে। যখন আসবে তখন শুরুটা আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনগুলি করে দেওয়া সম্ভব। আচ্ছা, আপা যে মানে সময়সীমা উল্লেখ করলেন, এত সময় লাগার কোনো কারণ নাই। সিটি কর্পোরেশনগুলি একদিনে হয়ে যায়। যদি একদিনে যদি সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, একদিনে সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া সম্ভব না। বরঞ্চ এটা আগে হওয়া উচিত এই কারণে যে এটা হলে হয় কি, যে ইলেকশন কমিশনের দক্ষতাটাও কিন্তু মানে পরীক্ষা করা যায়। কাজে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তীকালীন হোক অথবা তত্ত্বাবধায়ক হোক, এই সরকারের অধীনে হওয়া উচিত, দলীয় সরকারের অধীনে না। আরেকটি বিষয় নিয়ে একটু জানতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের পর জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যে বিষয়টি উঠছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, এবং এরকম কথা হচ্ছে যে ঈদের পর এই দাবিটা আরো বেশি জোরালো হবে, এমনটাই বোঝা যাচ্ছে যতটুকু আর কি বিভিন্ন মাধ্যমে। তো এই যে বিষয়টা যে জাতীয় আওয়ামী লীগ নিষিদ্ধের পর জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধের আন্দোলনটা শুরু হয় ঈদের পর, সেটি আসলে কোন দিকে যাবে? এটা কি আন্দোলন করতেই পারে, আন্দোলন করে না আমার কোনো বক্তব্য নেই। যদি আন্দোলন করে নিষিদ্ধ করাইতে পারে করতে পারে। ওনারা এনসিপি আছে, একটা ভালো পার্টি, এই পার্টি যা চায় সরকার তাই দেয়। জামাত আওয়ামী লীগ নিষিদ্ধের পর যদি জামাত নিষিদ্ধ হয় সেক্ষেত্রে জামাত নিষিদ্ধ হবে, নির্বাচনের উপর বিএনপি চাইতে পারে, বিএনপি নিষিদ্ধ হয়ে যাবো, সব পার্টি নিষিদ্ধ। ওনারা চাইলেই তো পায়, ওনারা চাইলেই পায়, অসুবিধাটা কি আছে? সব নিষিদ্ধ। কে থাকবে? একমাত্র এনসিপি থাকবে। কারণ ওনার হিসাব করে দেখছে ভোটে খেয়ালে একজনও পাস করবো না। আমি আগে মনে করতাম আমি একজন পাস করবো, এখন আমার হিসেবে বলে একজনও পাস করবে না, জামানত বাজেয়াপ্ত হবে। তো যদি পাস না করে তাহলে তাদের তাহলে ক্ষমতা যাওয়ার উপায়টা কি? সব নিষিদ্ধ, আমি একা থাকুম। পরে বলতে পারে যে ভোটও দেওয়া লাগবে না, ইউনূস সাহেব কবো আমি ইলেক্টেড হয়ে গেলাম। ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি তো প্রথম দিনেই বলছে নাহিদ ইসলামকে আগামী দিনের প্রধানমন্ত্রী, তো বলেই দিছে। সমস্যাটা কি ভাই রে ভাই? এটা মগের মূল্য পাইছে না, ওই মগের মূল্য আগে এক ভদ্র মহিলা পাইছিল, যাওয়ার সময় কিছু কাপড় চোপড় ঠিক মতো নিয়ে যেতে পারে নাই। তো মগের মূল্য যদি কেউ মনে করে তাদের যে কি পরিণতি হবে, এটা ভাই আমি ভাই এটা মানে বলে ঠিক করতে পারছি। ওটা তো যাওয়ার জায়গা ছিল, যাওয়ারও জায়গা থাকবো না।
মনিয়াপা, জুনের পথে এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে জুনের পথে ইউনূস সরকার রয়েছেন, কিন্তু বিএনপির সমর্থন তো আসলে জুন পর্যন্ত নেই। সেক্ষেত্রে বিএনপির আসলে এখন কর্মপরিকল্পনা কি, বা বিএনপি কি করতে পারে? দেখেন, বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হতে হবে, এবং চাইলে কিন্তু তারা আরো আগেও দিতে পারে। এই কথাটাও বিএনপি থেকে হয়েছে। আপনি দেখেছেন যে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব কিন্তু বলেছেন, এটা যেটা সবার মাধ্যমেই প্রকাশ পেয়েছে, উনি যেভাবে বলেছেন যে বারবার ডেকে এনে এইবারও কি আবার ডাকার জন্য আসবে কিনা, এবং ঘটনা তাই। এখন পর্যন্ত আমরা কিন্তু শুনি নাই নির্বাচনের কোনো ডেটটা, আমরা শুনি নাই যে এটা ডিসেম্বরের মধ্যেই হবে কি হবে না। আমরা শুধু দেখলাম পুলিশদের সাথে বসলেন প্রধান উপদেষ্টা। জুনের মানে 30 তারিখ পার হবে না, বা একদিনও বেশি হবে না। একদিনও বেশি হবে না, সেখানেও তো তার আন্তরিকতা নাই। তাহলে তো উনি একটা ডেট প্রকাশ করতে, এবং যেটা বলা হয়েছে যে কেন জুন পর্যন্ত যেতে হবে, যেটা বিএনপি সহ অন্যান্য দল বলেছে যে এই কারণে জুন পর্যন্ত যাওয়া যাবে না, জানুয়ারির পর পর্যন্ত যাওয়া যাবে না। জামাতের মতো দল সকালে একটা বিকালে একটা বলার পরেও কিন্তু বলেছে ডিসেম্বরের মধ্যেই হতে হবে, কিংবা রোজার আগে হতে হবে। এখন মার্চ এপ্রিলের কথা তারা বলছে। এই যে তারা কিন্তু 3 রকম কথা বলছে দিনের মধ্যে, তারপরেও কিন্তু তারা বলছে একটা টাইম দিয়ে বলছে। ওনারা কিন্তু সরকার কিন্তু কোনো টাইম ফ্রেমের ধার ধারছে না। সরকার এখানে কি চাচ্ছে, এবং সরকার যা বলায় তার একটা কিংস পার্টিকে দিয়ে বলায়, যাদের এখনো কোনো নিবন্ধন নাই, যাদের এখন পর্যন্ত আমরা ওপেন কোনো গঠনতন্ত্র দেখি নাই, যাদের এখন পর্যন্ত আমরা কোনো মানে স্বচ্ছতা দেখি নাই, সেই জায়গায় তারা তাদের দিয়ে বলাচ্ছে যে নির্বাচন এই মুহূর্তে চাই না, আগামী, যেমন ধরেন কেউ বলেছে 5 বছরের মধ্যে নির্বাচন চাই না, কেউ এটা বলেছে যে আগে রায়, আগে বিচার, তারপর সংস্কার, তারপরে নির্বাচন, 3 নাম্বার। শুধু তাই না, যখন নির্বাচন নিয়ে এই নিয়ে লাস্ট কথা চলে, তখনও এই সরকারের একজন উপদেষ্টা বলেছে আমরা তো শুধু নির্বাচনের জন্য আসি নাই, আমরা আরো কয়েকটা কাজ করতে আসছি। তখন কিন্তু বলেছে যে সংস্কার, বিচার এগুলোও কিন্তু আমরা করব। তাদেরকে কে এই কথাগুলো বললো, এই কাজগুলো তাদেরকে কে দিল, এটা কিন্তু আমরা দেখি নাই। এই 9 মাস 10 মাসের মধ্যে তাদের ক্ষমতা হাতে নেওয়ার পরে থেকে আমরা কিন্তু এরকম দেখি নাই যে জনগণ থেকে এই ধরনের কোনো কথা আসছে, কোনো রাজনৈতিক দল থেকে এই ধরনের কোনো কথা আসছে, আমরা এইসব কিছুই দেখি নাই। এখন তারা বলছে, যখন তারা জুলাই চার্টারের কথা বলে, তখন সরকার বলছে এটা আমাকে করতে হবে খুব তাড়াতাড়ি, আমি জুলাইয়ের মধ্যেই করে ফেলবো। তখন আবার তাদেরই আইন উপদেষ্টা বলে যে এটার মধ্যে যে আসলে কি আছে আমি তাও জানি। কিন্তু আপা, জুলাই সনদের প্রশ্ন যখন আসে তখন বিএনপি জুলাই সনদ নিয়ে কিছু বলে না কেন? কারণ এর আগেও কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট বড় দলের কারণে জুলাই সনদটা দ্রুত সময়ের মধ্যে দেওয়া সম্ভব হয়নি, এরকম অভিযোগও কিন্তু ছিল আপনাদের দিকে। জুলাই সনদটা কি হবে এটাই তো কেউ জানে না, তো কি হবে এটা জানলে না বিএনপি কথা বলবে? বিএনপি কি পোলাপান যে এদের সঙ্গে সঙ্গে বিএনপি সারাক্ষণ নাচতে নাচতে কথা বলবে? এরা কি করবে? এরা এক এক সময় ডেট নিল, সরকার বলল আমি কিচ্ছু জানি না, তারপরে সরকার আবার যখন এরা ঘোষণা দিবে কি, তখন সরকার বলল যে আমাকে টাইম দাও, আমি জানুয়ারির মধ্যে বলে দিচ্ছি 15 তারিখের মধ্যে, তারপরে জানুয়ারির 1 মাস গেল, পারলো না, তারা টাইম নিল আবার, এখন তারা বলছে জুলাইয়ের মধ্যে দিবে। কি দিবে? আমি এটাই বলছিলাম যে আইন উপদেষ্টা যিনি আইন নিয়ে কাজ করে উনি বললেন যে উনি এখনো ক্লিয়ার না। ঐকমত্য কমিশনে কি এই বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে আলোচনা হয়নি? যেহেতু সামনে মাসেই দেবার কথা সেটি নেই, এখন পর্যন্ত কি বিএনপির সাথে এই ধরনের কথা হয় না। আমরা সর্বশেষ যা দেখলাম ঐকমত্য নিয়ে 4টা ব্যাপারে কথা হয়েছে। 70 অনুচ্ছেদ সংবিধানের, সেইখানে কাছাকাছি মত, যেটা অর্থ বিল, আস্থা ভোট এবং সংবিধান সংশোধন, এই 3টা ব্যতি রেখে আর যে কোনো ব্যাপারে দলের বিপক্ষে কথা বলতে পারবে। তারপরে 2 নম্বর, সংসদের স্থায়ী কমিটিতে কতজন সভাপতি থাকবে। কেউ বলেছে যে 40 থেকে 50%, বিএনপি বলেছে 5টি ছাড়াও আরও যদি 2-1টা লাগে তারা দিবে, আগে যেমন 5টির কথা বলা হয়েছিল। তারপরে নিম্নকক্ষে নারী আসন নিয়ে বলা হয়েছে, কেউ বলেছে বেশিরভাগ 25%, আবার আপনার কেউ বলেছে, বিএনপি বলেছে 100 জনের সুপারিশ আছে। তারপর আরেকটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে, এই একটা ব্যাপারে সবাই একমত হয়েছে সম্পূর্ণ, অন্যগুলো অনেকটাই একমত হয়েছে, এখানে কিছু এদিক ওদিক। এছাড়া তো আমার মনে হয় না যে এটা নিয়ে কোনো কথা শুনেছি, আমরা সংস্কার নিয়েই কথা শুনেছি। একটু আসতে চাই জনাব মাসুদ কামাল,
আজকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি করিডোর প্রশ্ন নিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমার না চাইলে, ঐকমত্য না আসলে তারা জাতিসংঘ এই ব্যাপারে না গলাতে চায় না। সেই সাথে তিনি বলেছেন বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য যে করিডোর সেটি প্রতিষ্ঠায় কাজ করছিল বাংলাদেশ সরকার, কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। এটি নিয়ে আপনি কি বলতে চাইবেন? তাহলে তো বোঝাই গেল এতদিন যে জাতিসংঘের মানে অজুহাত দেওয়া হতো ভুয়া। ওই যে কি একটা আছে না নিরাপত্তা উপদেষ্টা না কি খলিলুর রহমান, তো উনি তো তাহলে ভুয়া কথা কিছু। যদি জাতিসংঘ জড়িত না থাকে তাহলে কার অনুরোধে সে করিডোর দিব? এটা তো বুঝলাম না ভাই। সেটা দেখে তো মানে ওনার জন্য তো আমার খুব মানে মায়া হচ্ছে। ইউনিয়ন কি জবাব দিব? মায়ানমারও চায় না, কেউ চায় না, আমি একলাই চাই। কি কারণে চাই? কি আজব লোক নাকি? কি লোক নিয়ে এসে কোথেকে? বিদেশ থেকে কি কি লোক যে টুকাই আনছে আমি তো কিছু বুঝি না রে ভাই। অর্থাৎ করিডোর ইস্যু এখানে কি তাহলে কি মানে থেমে যাচ্ছে, বা এটি নিয়ে আসলে আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন আমি বলি আসলে কিছু না। এটা হলো জানেন কি, অনেক সময় টোকা দিয়ে দেখে রিয়াকশনটা কি হয়। তো এই টোকায় যে রিয়াকশন হয়েছে, রিয়াকশনের পরে সবাই চুপ হয়ে গেছে, কেউ তো তার পক্ষে নাই। একটা পলিটিক্যাল পার্টিকে দেখছেন যে বলে করিডোর দেওয়াটা খুব উচিত, এমনকি তাদের যে একান্ত অনুগত হিজ মাস্টার্স ভয়েস যে ওনাদের আছে একজন কি এনসিপি, তারাও তো বলার সাহস পায় না যে করিডোর দেওয়া দরকার। কেউ বলছে? বলে নাই। একটা প্রজেক্টে ওনাকে আনা হয়েছিল যে করিডোরটা দেওয়া হবে, কোনো একটা প্ল্যান আছে। তারা তো করিডোরের নাম পরিবর্তন করে মানবিক চ্যানেলও বললেন। এই করিডোর ওই শব্দের কিছুটা খেলাধুলা করছিল আর কি, করিডোর না চ্যানেল কত কিছু, কিন্তু তাও তো ভাই কেউ রাজি হয় নাই। শুনেন, বাঙালি জাতিরা না বড় অদ্ভুত জাতি, বড় অদ্ভুত জাতি। আপনি তারা 7 মাস বুঝাই দিবেন আর কেউ বলছেন করিডোর দেবো। বাংলাদেশ ইন্ডিয়ারই যায় নাই করিডোর, শেখ হাসিনাই করিডোর নিতে পারে নাই, এই দেশের মানুষ বুঝাতে পারে নাই, আর উনি বুঝে এলাবো? এত সোজা না রে ভাই। ওনার ওই যে স্বপ্ন বিক্রির ভাষণ, ওইটা বিদেশে চলে, আমাদের দেশে চলে না। বিদেশের লোকজন যখন শুনে যে দারিদ্রকে মিউজিয়ামে পাঠাবো, ওরা মনে করে না জানি কি। আচ্ছা, উনি তো 10 মাস ধরে দেশে আছে, ওই মিউজিয়ামের একটা পিলার এই পর্যন্ত বানাতে পারছে যে মিউজিয়াম উনি দারিদ্রকে পাঠাবে? পারছে তো হুদা আলাপ থেকে লাভ আছে রে ভাই। এই বিষয়টা নিয়ে মনিয়াপা আপনি কি বলতে চাইবেন? যে করিডোর নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, সেই করিডোর নিয়ে আজকে গোয়েন লুইস আসলে তার অবস্থানটা, জাতিসংঘের অবস্থানটা পরিষ্কার করলেন। এটা তো এই সরকারের জন্য ভীষণ লজ্জাস্কর, কারণ সরকার জাতিসংঘের দোহাই দিয়েছে। এবং আপনি দেখেন যে যাদের মায়ানমারের যে জান্তা, তারা তো চাইবেই না, যারা মায়ানমারের আরাকান তারাও চায় না। তাহলে করিডোরটা চায় কে? একটা না চাইলে আমি আপনার কাছে একটা জিনিস চাইলাম না, আপনি আমার জোর করে দিয়ে দিলেন, তাও আপনার সার্বভৌমত্বের মতো জিনিস আপনি জোর করে দিয়ে দিলেন, এটা কি হয়? এটা তার মানে ওনাদের এখন ক্লিয়ার করা উচিত। জাতিসংঘ যেহেতু বলেছে, যদিও ওনারা তেল দিবে, কারণ বিদেশিদের দিয়ে দেশ চালাচ্ছে, বিদেশি নাগরিকরা, তাদের এই দেশের প্রতি টান নাই। তারা 1 প্রজন্ম 2 প্রজন্ম বাইরের দেশে থাকে, তাদের সন্তান বাচ্চা কাচ্চা সব বিদেশ, তারা ডলার পাউন্ড এইসব হিসাব করে চলে। তাদের এই বাংলাদেশের মতো জায়গা থেকে তারা ইনকাম করতে আসছে আর বেচতে আসছে। কারণ না বেচতে আসলে 1 মাস আগে আপনি এই এপ্রিলে আপনার প্রথম দিকে পররাষ্ট্র উপদেষ্টা বললেন দেওয়া হয়ে গেছে, তার প্রায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তার প্রায় মাসখানেক পরে আপনার নিরাপত্তা উপদেষ্টা, যাকে নিয়ে অনেক সমালোচনা, অনেক আগের সমালোচনা, পরের সমালোচনা, এই মুহূর্তে এরকম একজন ব্যক্তি যে কিনা বিদেশি নাগরিক, সে বাংলাদেশের সেনাবাহিনীর মতো জায়গায় সেনাবাহিনীর নিরাপত্তার উপদেষ্টা কিভাবে হয় আমার হিসাবে মিলে না। কারণ সেনাবাহিনী একটা যে কোনো দেশের, পৃথিবীর যে কোনো দেশের প্রাণ, তারা দেশটাকে রক্ষা করার দায়িত্ব আছে। সেইখানের যদি ভেতরের কথা বাইরে প্রকাশ হয়ে যায়, কারণ এই সরকার তো এসেছেই এই কারণে, কারণ স্টারলিংক আপনি দেখেন, উনি ওনার নামে নিয়েছে, যার নামেই নিক, ওটা নিয়ে দুঃখ নাই, উনি ব্যবসা করুক, কিন্তু এই স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের এই মুহূর্তে নাজুক বাংলাদেশের এবং ভৌগোলিক অবস্থানে আমরা যে জায়গাটায় অবস্থান করছি, এটা কিন্তু ভীষণ স্পর্শকাতর একটা জায়গা। এই মুহূর্তে এই সব বড় বড় দামি দামি এত পাওয়ারফুল স্টারলিংকের মাধ্যমে বিদেশে যে সব তথ্য যদি চলে যায়, যেটা আমি ঘরে বলছি সেটাও চলে যাচ্ছে, যেটা আমি আপনার সামনে বলছি সেটাও তো চলে যাচ্ছেই। তো তাইলে আমাদের রাষ্ট্র চালানোর জন্য যে কূটনীতিটা, সেটা কি আদৌ থাকে? সেটা কি থাকার কথা? তো সেইখানে আপনার সেই নিরাপত্তা উপদেষ্টা উনি বললেন 1 মাস পরে যে না, এরকম হবে না,
এরকম কোনো কথা হয় না, এরকম হবে না। অথচ আমরা জাতিসংঘের মহাসচিব যখন আসলেন তখনই উনি যাওয়ার সময় পর থেকেই কিন্তু এই যে হিউম্যানিটি করিডোর, মানবিক করিডোর, এটা নিয়ে কিন্তু কথা তখন থেকেই উঠছিল। আপনাকে ধন্যবাদ। সেই সাথে মাসুদ কামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।